হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আজকের দেবী উপন্যাসের 16 নং পর্বে। পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ। পত্রিকা খুলে নীলু অবাক হলো। সেই বিজ্ঞাপনটি আবার ছাপা হয়েছে। কথাগুলি এক, জিপিও বক্স নাম্বারও 73। শিরোনামটিও আগের মতো, কেউ কি আসবেন? এর মানে কি? নীলুর ধারণা ছিল এই বিজ্ঞাপনটি আর কোনো দিন ছাপা হবে না, এর প্রয়োজন ফুরিয়ে গেছে। কিন্তু এখন তো তা মনে হচ্ছে না। নীলুর ইচ্ছে হলো দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদার। সে মুখ কালো করে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় তার জন্যে একটা বড় ধরনের চমক অপেক্ষা করছিল। মিসির আলি সাহেব দাঁড়িয়ে। তিনি বললেন, এখানে কি আনিস সাহেব থাকেন? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? ও ইয়ে, তুমি আমার ছাত্রী। কোন ইয়ার? 3rd ইয়ার স্যার। নীলু আমার নাম, নীলুফার। ও আচ্ছা, নীলুফার। তোমাদের তেতলায় আনিস সাহেব থাকেন নাকি? জি, তার কাছে এসেছি। উঠবার রাস্তা কোন দিকে? নীলু তাকে সঙ্গে করে 3 তলায় নিয়ে গেল। ফেরার পথে আমাদের বাসা হয়ে যাবেন স্যার, যেতেই হবে। আচ্ছা, দেখি না স্যার, আপনি আসবেন। আনিস ঘরে ছিল না। রানু তাকে নিয়ে বসালো। সে খুবই অবাক হয়েছে। মিসির আলি বললেন, খুব অবাক হয়েছেন মনে হচ্ছে। আপনি করে বলছেন কেন? ও আচ্ছা, তুমি করে বলতাম, তাই না? ঠিক আছে, এখন বলো, আমাকে দেখে অবাক হয়েছ? জি। খুব অবাক হয়েছ? হ্যাঁ। আপনি আসবেন ভাবতেই পারিনি। মিসির আলি সিগারেট ধরিয়ে হাসি মুখে বললেন, তুমি তো শুনেছ সব কিছু আগে বলে দিতে পারো। এটি তো পারার কথা ছিল। রানু থেমে থেমে বলল, আপনি লোকটি বেশ অদ্ভুত, তাই নাকি? হ্যাঁ। আপনার যুক্তিও খুব ভালো, বিশ্বাস করতে ইচ্ছে হয়। বিশ্বাস করলেই পারো। আনিস সাহেব কখন আসবেন? এসে পড়বে। আমাকে একটু চা খাওয়াও। আর শোনো, তোমাদের একটা কাজের ছেলে আছে নাকি? ওকে পাঠাও তো আমার কাছে। ওকে কি জন্যে? কয়েকটা কথা জিজ্ঞেস করব। মিসির আলি, কি নাম? জিতু মিয়া। মিসির আলি, দেশ কোথায়? জিতু, টাঙ্গাইল। মিসির আলি, শুনলাম 2-1 দিন আগে তুমি নাকি রাতের বেলা কি একটা দেখে ভয় পেয়েছ? জিতু, জি পাইছি। মিসির আলি, কি দেখেছ? জিতু, পাকের ঘরে একজন মেয়ে মানুষ হাঁটাচলা করতেছে। মিসির আলি, সুন্দরী? জিতু, জি খুব সুন্দর। মিসির আলি, রান্নাঘরে তো বাতি জ্বালানো ছিল। জিতু, জি না। মিসির আলি, অন্ধকারে তুমি মানুষ কিভাবে দেখলে? জিতু নিশ্চুপ। মিসির আলি, আমার মনে হয় জিনিসটা তুমি স্বপ্নে দেখেছ। জিতু নিশ্চুপ। মিসির আলি, আচ্ছা জিতু মিয়া, তুমি যাও। শোনো, 1 প্যাকেট সিগারেট নিয়ে এসো আমার জন্য। ক্যাপস্টান। নাও, টাকাটা নাও। জিতু মিয়া চলে গেল। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল, ইউনিভার্সিটির সব মাস্টাররাই কি আপনার মতো বুদ্ধিমান? না, আমার নিজের বুদ্ধি একটু বেশি। আচ্ছা, এখন যে খুটখাট শব্দ শোনা যাচ্ছে, এই শব্দটার কথাই কি আনিস সাহেব আমাকে বলেন? রানু জবাব দিল না। মিসির আলি কান পেতে শুনলেন। শব্দটা তো বেশ স্পষ্ট, রান্নাঘর থেকে আসছে না? হ্যাঁ। এই শব্দটার কথাই আনিস সাহেব বলেন, তাই না? বোধ হয়। আপনি রান্নাঘর দেখবেন? আপনি যাওয়া মাত্রই শব্দ থেমে যাবে। শব্দটা বেশিরভাগই রান্নাঘরে হয়। জি। ইঁদুর মারা কিছু বিষ ছড়িয়ে দাও, আর শব্দ হবে না। ওটা ইঁদুরের শব্দ। রান্নাঘরে খাবারের লোভে ঘোরাঘুরি করে, সেজন্যই শব্দটা বেশি হয় রান্নাঘরে, বুঝলে?
যুক্তিটাও পছন্দ হচ্ছে না মনে হয়। যুক্তি ভালোই। আরেক কাপ চা খাবেন? না, এখন উঠব। আনিস সাহেব মনে হয় আজ আর আসবেন না। না, আপনি আরেকটু বসুন, আপনাকে একটা গল্প বলবো। আজ আর না রানু, মাথা ধরেছে। মাথা ধরলেও আপনাকে শুনতে হবে, বসুন, আমি চা আনছি। প্যারাসিটামল খাবেন? ঠিক আছে। চা আসবার আগেই আনিস এসে পড়ল। তার অফিসে নাকি কি একটা ঝামেলা হয়েছে। 10,000 টাকার একটা চেকের হিসেব গণ্ডগোল। চেকটা ইস্যু হয়েছে আনিসের অফিস থেকে। আনিসের চোখে মুখে ক্লান্তি। মিসির আলি বললেন, আপনি বিশ্রাম করেন, আমার জন্য ব্যস্ত হবেন না। আমি রানুর কাছ থেকে একটা গল্প শুনব। কি গল্প? জানি না কি গল্প, ভয়ের কিছু হবে। রানু বলল, না ভয়ের না, তুমি গোসল টোসল সেরে এসো, চা খাও। আমি গল্পটা শুনতে পারবো না। না, গল্প সবার জন্য না। আনিসের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে কিছু বলল না, বাথরুমে ঢুকে পড়ল। রানু তার গল্প শুরু করলো খুব শান্ত গলায়। মিসির আলি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। রানুর দ্বিতীয় গল্প। আমার তখন মাত্র বিয়ে হয়েছে, সপ্তাহখানেকও হয়নি। সেই সময় এক কাণ্ড হলো। আমার বিয়ে হয়েছিল শ্রাবণ মাসের 6 তারিখে। ঘটনাটা ঘটল শ্রাবণ মাসের 14 তারিখ। সকালবেলা আমার এক মামা শ্বশুর এসে ওকে নিয়ে গেলেন মাছ মারতে। নৌকায় করে মাছ মারা হবে। নৌকা বড় গাং দিয়ে যাবে সোনাপোতার বিলে। বড়শি ফেললেই সেখানে বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। বর্ষাকালের বোয়ালের কোনো স্বাদ নেই জানেন তো, কিন্তু সোনাপোতায় বোয়ালে বর্ষাকালে নাকি সবচেয়ে বেশি তেল হয়। দুপুরের পর থেকে হঠাৎ করে খুব দিন খারাপ হলো। বিকেল থেকে বাতাস বইতে লাগলো। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। ওরা আর ফেরে না। সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রচণ্ড ঝড়। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আমাদের বাড়িটা হচ্ছে কাঠের দোতলা। আমি একা একা দোতলায় উঠে গেলাম। দোতলার কোণার দিকে একটা ঘরে আজে বাজে জিনিস রাখা হয়, স্টোর রুমের মতো। কেউ সেখানে যায় না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলাম। তখন হঠাৎ একটি মেয়ের কথা শুনতে পেলাম। মেয়েটি খুব নিচু স্বরে বলল, সোনাপোতার বিলে ওদের নৌকা ডুবে গেছে, কিছুক্ষণ আগেই ডুবেছে। এটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই। মিসির আলি বললেন, এটুকুই গল্প? হ্যাঁ। গল্পের কোনো বিশেষত্ব লক্ষ্য করলাম না। বিশেষত্ব হচ্ছে সেদিন সন্ধ্যায় ওদের সত্যি নৌকাডুবি হয়েছিল। এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, কাজেই তোমার মনে ছিল অমঙ্গলের আশঙ্কা। অবচেতন মনে ছিল নৌকাডুবির কথা। অবচেতন মনেই কথা বলেছে তোমার সঙ্গে। মানুষের মন খুব বিচিত্র রানু। আমি উঠলাম। মিসির আলি উঠে দাঁড়ালেন। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, একতলার নীলু নামের যে মেয়েটি আপনাকে এখানে নিয়ে এসেছে, সে আপনার জন্য বারান্দায় অপেক্ষা করছে। যাবার সময় ওর সঙ্গে আপনার দেখা হবে। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, তাতে কি? রানু বলল, নীলু এই মুহূর্তে কি ভাবছে তা আমি বলতে পারবো। ওকে জিজ্ঞেস করলেই দেখবেন আমি ঠিকই বলেছি। আমি অনেক কিছুই বলতে পারি। নীলু কি ভাবছে? নীলু ভাবছে একজন অত্যন্ত সুপুরুষ যুবকের কথা। সেটাই তো স্বাভাবিক। একজন অবিবাহিত যুবতী একজন সুপুরুষ যুবকের কথাই ভাবে। এটা বলার জন্য কোনো অতীন্দ্রিয় ক্ষমতার দরকার হয় না রানু। মিসির আলি নেমে গেলেন। নীলু সত্যি বারান্দায় দাঁড়িয়েছিল। সে খুব অনুরোধ করলো যাতে স্যার এক কাপ চা খেয়ে যান,
কিন্তু মিসির আলি বসলেন না। তার প্রচণ্ড মাথা ধরছে, প্যারাসিটামল কাজ করছে না। সারা জীবন তিনি এত ওষুধ খেয়েছেন যে ওষুধ তার উপর এখন আর কাজ করে না। খুব খারাপ লক্ষণ। এই ছিল পর্ব 16। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব এবং আরও নতুন নতুন উপন্যাস নিয়ে কাজ করব। আল্লাহ হাফেজ।